অন্ধভক্তদের আসল যুক্তি হলো দেশ বিক্রি হয়ে যাচ্ছে, যাক না, আমি ভোট বিজেপি সরকারকেই দেবো। কারণ বিজেপি সরকার একমাত্র সরকার যা অন্য সরকারগুলি থেকে পুরোপুরি ভিন্ন। এই সরকার এসে দেশকে অর্থনৈতিকভাবে সব থেকে বেশি উন্নত করেছে। আসলে বিজেপি সরকার ভারতে অনেক উন্নতি করেছে অর্থনৈতিক দিক থেকে। তবে এটা কি শুধু বিজেপি সরকারই করেছে আর অন্য সরকারগুলি কি করেনি? বর্তমানে 2024 সালে ভারতের টোটাল জিডিপি 3.94 ট্রিলিয়ন। শুধুমাত্র কি এটা বিজেপি সরকার দ্বারাই সম্ভব হয়েছে? এর আগে কোনো সরকার কি করেনি? চলুন জেনে আসি পেছনের দিক থেকে। 2000 সালে ভারতের টোটাল জিডিপি ছিল 468 বিলিয়ন। সেটা 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে সেই সময় ভারতের টোটাল জিডিপি ছিল 2 ট্রিলিয়ন। আর বর্তমানে 2024 সালে এসে ভারতের টোটাল জিডিপি 3.94 ট্রিলিয়ন। তার মানে কি বোঝা যাচ্ছে? 2000 সাল থেকে 2014 সালের মধ্যে কোনো উন্নতি হয়নি, অর্থনৈতিকভাবে কোনো ডেভেলপড হয়নি। শুধুমাত্র কি বিজেপি সরকার এসে এটা উন্নতি করেছে? এটাই হলো সব থেকে বড় ভুল ধারণা। ভারতে 2000 সালে মাথাপিছু ইনকাম ছিল $442। সেটা 2014 সালে এসে দাঁড়িয়েছে $1560। আর বর্তমানে 2024 সালে সেটা মাথাপিছু ইনকাম হিসেবে দাঁড়িয়েছে $2847। ভারতে অর্থনীতিতে অনেক ডেভেলপড হচ্ছে, কিন্তু এটা কাদের জন্য? আমাদের মতো সাধারণ জনগণ মানুষের, না বড় বড় বিজনেসম্যানেদের জন্য? এটা কি কখনো ভেবে দেখেছেন? ভারতের টোটাল জিডিপি 3.94 ট্রিলিয়ন। ভারত বর্তমানে বিশ্বের 5ম অর্থনৈতিক দেশ। বিশ্বের 3য়তম অর্থনৈতিক দেশ হলো জাপান। জাপানের টোটাল অর্থনীতি হলো 5.8 ট্রিলিয়ন। কিন্তু জানলে আপনি অবাক হবেন, ভারতে এই অর্থনীতিতে 200 জনের বেশি বিলিয়নার রয়েছে, আর জাপানে 5.8 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে মাত্র 36 জন বিলিয়নার রয়েছে। অর্থনীতিতে ঠিকই এগিয়ে যাচ্ছি, কিন্তু কাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে? আমাদের মতো সাধারণ জনগণ কি কখনোই এগিয়ে যাচ্ছে? এটাই কি আসল উন্নতি? জনগণের তো কোনো লাভ হচ্ছে না, হচ্ছে বড় বড় বিজনেসম্যানেদের। আমরা সেই দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তই থেকে যাচ্ছি, নিম্নবিত্তই থেকে যাচ্ছি। এই সরকার এত মুখ বাজাচ্ছে কাদের জন্য? এটা আসলে বিজনেসম্যানেদের জন্য। নরেন্দ্র মোদী সরকার যখন 2014 সালে ক্ষমতায় আসেন তখন ভারতের বড় একটি বিজনেসম্যান আদানির টোটাল সম্পদ ছিল মাত্র $7 বিলিয়ন। 2024 সালে বর্তমানে এসে তার টোটাল সম্পদ হয়েছে $84 বিলিয়ন। আমরা এগিয়ে যাচ্ছি না, বিজনেসম্যানেরা ঠিকই এগিয়ে যাচ্ছে। আসলে ভারতের সব থেকে মূল্যবান সম্পদ হলো প্রবাসী ভাইরা। তারা দেশে থাকছে না, দেশে খাচ্ছে না, দেশে পড়ছে না, কিন্তু দেশকে তারা বিদেশি মুদ্রা দিচ্ছে, যা দেশকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। 2022 সালে $100 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী ভাইরা, যা পৃথিবীতে সব থেকে বেশি ছিল 2022 সাল অনুযায়ী। 2023 সালে এসেও $125 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী ভাইরা। তার ধারে কাছে কোনো দেশ নেই। অন্ধভক্তরা বলছে বিজেপি সরকার সারা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দিচ্ছে, ভোট বিজেপি সরকারকেই দেব। ভালো কথা, বিজেপি সরকারকে ভোট দাও, কিন্তু পরিসংখ্যান কেন দেখছো না? 2014 সালে 65টা দেশের মধ্যে ক্ষুধা সূচক র্যাঙ্কিং এর তালিকা করা হয়েছিল, সেখানে ভারতের স্থান ছিল 55তম। 2023 সালে এই রিপোর্ট করা হয়েছে, ক্ষুধা সূচক র্যাঙ্কিং এর তালিকা তৈরি করা হয়েছে 125টি দেশের মধ্যে, সেখানে ভারতের স্থান 111তম। কেন? এত উন্নতি হওয়ার পরেও আমাদের স্থান এই পর্যায়ে এসে দাঁড়াচ্ছে কেন? আপনি জানলে অবাক হবেন। আমাদের দেশে প্রতিদিন 20 কোটি মানুষ রাত্রে না খেয়ে ঘুমাতে যায়। ইয়ারলি প্রতি বছরে 1 কোটি মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এরপরে বলবে দেশ অনেক ডেভেলপ হচ্ছে। এখানে অন্ধভক্তদের একটি যুক্তি হলো দেশে জনগণ বাড়ছে, এখানে ক্ষুধা সূচক র্যাঙ্কিং এর তালিকা তো অবশ্যই বাড়বে। এটা হলো অন্ধভক্তদের যুক্তি। কিন্তু
দেশে এত ক্ষুধাসূচক র্যাঙ্কিং এর তালিকায় এই পর্যায়ে চলে যাচ্ছে, এরা বলছে জনসংখ্যা বাড়ছে, কিন্তু উৎপাদন কি বাড়ছে না? উৎপাদনও তো ঠিক বেড়েই চলেছে। চলুন দেখে নেওয়া যাক। ভারতের 2000 সালে ভারতের টোটাল জনসংখ্যা ছিল 105 কোটি। সেখানে চাল গম উৎপাদন হয়েছিল 199 মিলিয়ন টন। 2014 সালে ভারতের জনসংখ্যা ছিল 130 কোটি। সেখানে চাল গম জব ভুট্টা উৎপাদনে ভারতে 252 মিলিয়ন টন উৎপাদন হয়েছিল। 2024 সালে এসে ভারতের জনসংখ্যা 143 কোটি। সেখানে ভারত ধান গম উৎপাদনে 285 মিলিয়ন টন উৎপাদন করেছে। বিজেপি সরকার এসে নোট বন্দি করলো। দা হিন্দুর রিপোর্ট অনুযায়ী এই নোটবন্দির জন্য টোটাল খরচ হয়েছে 12,000 কোটি টাকা। এই নোট বাতিল করা হয়েছিল জাল টাকা ধরার জন্য, ব্ল্যাক মানি দেশে আনার জন্য। এই নোট বাতিলের পর 15.41 লক্ষ কোটি টাকা নোট বাতিল করা হয়েছিল। এর মধ্যে 15.31 লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে। এটা খুবই একটি ভালো পয়েন্ট। কিন্তু এই ব্ল্যাক মানি এবং জাল টাকা কি আসলেই বন্ধ হয়েছে? আজ বর্তমানে এই মোদি জামানায় এসেও বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে দেশ ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছে। সুইস ব্যাংকের মতো ব্যাংকগুলিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্ল্যাক মানি রয়েছে। সেগুলি কি সরকার আনতে পারছে দেশে? আনতে পারেনি। দেশের জাল টাকা একটা বড় প্রচলন ছিল। এই জাল টাকা কি আসলেই বন্ধ হয়েছে? জাল টাকা বন্ধ হয়নি। এই সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণের। আর একটি বড় বিষয় হচ্ছে দেশের দুর্নীতিবাজরা ধরা পড়ছে। আসলেই কি তাই? হ্যাঁ, অনেক দুর্নীতিবাজ ধরেছে ইডি এবং সিবিআই এর মাধ্যমে। এই দুর্নীতিবাজগুলিকে ধরছে, এটা খুবই ভালো। কিন্তু এই দুর্নীতিবাজগুলি বিজেপি মধ্য জয়েন করলেই এই দুর্নীতিবাজগুলি মুক্ত হয়ে যাচ্ছে। বিজেপি কি ওয়াশিং মেশিন যা ধুয়ে মুছে সবকিছু ছাপ হয়ে যাচ্ছে? হিমন্ত বিশ্ব শর্মা থেকে চালু করে শুভেন্দু, এমন নানান একাধিক দুর্নীতিবাজ রয়েছে যারা বিজেপিতে আছে বলে তাদেরকে সিবিআই হানা দেয় না, ইডি হানা দেয় না। কিন্তু বিরোধী দলের কোনো কিছু হলে তাদের দিকে ঠিকই সিবিআই ইডি হানা দিচ্ছে। এমনকি প্রুফ না পাওয়া পর্যন্ত কেজরিওয়ালের মতো মানুষ আজ তিনি গ্রেপ্তার। আজ টিএমসির অনেক লোকই গ্রেপ্তার। এটা যে দুর্নীতি করছে সে জেলে যাক, তাকে ধরা হোক। কিন্তু বিরোধী দলগুলির কেন জেলে পুরা হচ্ছে? বিজেপি সরকারে যারা আছে, বিজেপি সরকারের মধ্যে যারা যাচ্ছে, তাদেরকে কেন জেলে পুরছে না? আজকে এই কথা বলার জন্য হাজার মানুষ বলবে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। আজ কেন এই কথাগুলো কেন আসবে? যেটা সঠিক সেটা তুমিও বলো, আমিও বলি। ভারতে ফ্রিডম লেভেল 66% আছে। প্রত্যেকটি ন্যায় এবং অন্যায়ের কথা বলার অধিকার প্রত্যেকটি জনগণের আছে। প্রত্যেকটি মানুষই এই কথা বলতে পারবে। সঠিক এবং ভুলের পার্থক্য প্রত্যেকটি মানুষই করতে পারে। কিন্তু এরপরেও অনেক মানুষ এসে বলবে দেশদ্রোহী, পাকিস্তানের দালাল। কেন এই ধরনের কথাগুলি কেন উঠবে? শুভেন্দুর বিরুদ্ধে আপনার অভিযোগ করেন কি? কি করেছে শুভেন্দু? কাগজে মুড়ে কিছু দেখা গেছে তার হাতে দিচ্ছে। কাগজের ভেতর টাকা ছিল, উনি দেখেছেন? যারা এই কথা বলেন তারা দেখেছেন যে কাগজের ভেতর টাকা ছিল? 5 lakh rupees.